যে কথাগুলি বলি রাখো, তোমরা রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, পারমিশন দিচ্ছি। জি আপা, থ্যাংক ইউ। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি। আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে এ বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা, এই জবাবে তিনি বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অন্তর্বর্তীকালের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। এই আন্দোলনে দেশ স্বাধীনের ঘোষণা দিছি আমি, রাজু ভাস্কর্যে উপর দাঁড়ায় সারাদিন স্লোগান দিছি আমি, শাহবাগে মারামারি করছি আমি, শাহবাগে গুলিবিদ্ধ রুগী রেনিয়া ইব্রাহিম কার্ডিয়াক জেনারেল হাসপাতালে লয়ে গেছিলাম আমি, শেখ হাসিনার বাড়িতে আক্রমণ করছি আমি, শেখ হাসিনার বাড়ি আগুন জ্বালাইছি আমি। আমি আসলে এই জায়গায় আতঙ্কে ছিলাম যে এই সরকার অতিরিক্ত আমেরিকা ভক্তি থেকে তারা চীনের সঙ্গে সম্পর্কটা খারাপ করে ফেলে কিনা, এই জায়গাতে আতঙ্কিত ছিলাম। তো তারপরে এই সরকার অতিরিক্ত আমেরিকা ভক্তি থেকে পাকিস্তানের প্রতি তাদের সম্পর্ক খারাপ করে ফেলে কিনা। কিন্তু ভৌগোলিক রাজনীতি বা জিও পলিটিক্সের যে জায়গাটিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা হলো চীনের কাছে সাহায্য চাওয়া এবং চীন সাহায্য করতে চাওয়া সর্বতভাবে। মজলুম ছিল এবং বাংলাদেশের যোগ্য যারা বিপ্লবকে ধারণ করে, বিপ্লবী চেতনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, এরকম কোনো পরিকল্পনা তালিকা তাদের হাতে নেই যাদেরকে নিয়ে তারা দেশ গঠন করবে। ফোন করে ডক্টর ইউনূসকে আবারও হুমকি দিল শেখ হাসিনা। প্রিয় দর্শক, কয় নাম্বার ফোন রেকর্ড ভাইরাল হলো জানেন তো? শেখ হাসিনা মাঝে মধ্যেই ফোন রেকর্ড ভাইরাল করছে নাকি ভাইরাল হচ্ছে, কেন বারে বারে শেখ হাসিনা ডক্টর ইউনূস সহ উপদেষ্টা এবং সমন্বয়কদের এইভাবে হুমকি দিচ্ছে? এর পিছনে আসলে রহস্যটা কী, এর পিছনের চিন্তা ভাবনাটা কী? প্রিয় দর্শক, আরও একটা খবর আছে, সেটা হলো ইতিমধ্যে হয়তো আপনারা শুনতেছেন বা শোনা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার 4 বছর মেয়াদ হতে পারে বা নির্বাচন 4 বছর পর হতে পারে। এখন এই নিয়ে কিন্তু অনেকেই বলছে যে বিএনপির কপাল পুড়েছে। প্রিয় দর্শক, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে, তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন। যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চলুন একটা লাইক দিয়ে আমরা এক এক করে সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমরা রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, পারমিশন দিচ্ছি। জি আপা, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে 2জনকে মেরে ফেললো গার্মেন্ট শ্রমিক। চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি। ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না, পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই, তো আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার 1 দফা সেখানে খুন করো, এই তো ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, হত্যা মামলা। আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে। গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইউনূসকেই নিতে হবে, আর তার সমন্বয়করা। সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়। সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল, হলি আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল। কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পারে না। আমি সব কি আসছি, মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। জি আপা, 97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93
দামে কিনলাম, সেই 9.9 যেটা কিনা শেষে 14 তোমার 5 একটা আর 14.65 এই দামে কিনলো। ডাবল দামে সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে। জি, শেয়ার মার্কেটে টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল, তেল, গম কিনতে পারবে। সেই ব্যবস্থা করে আসতে হবে সস্তায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে। কেন বললো? আওয়ামী লীগের এই আন্দোলনে দেশ স্বাধীনের ঘোষণা দিছি আমি, রাজু ভাস্কর্যে উপর দাঁড়ায় সারাদিন স্লোগান দিছি আমি, শাহবাগে মারামারি করছি আমি, শাহবাগে গুলিবিদ্ধ রুগী রেনিয়া ইব্রাহিম কার্ডিয়াক জেনারেল হাসপাতালে লয়ে গেছিলাম আমি, শেখ হাসিনার বাড়িতে আক্রমণ করছি আমি, শেখ হাসিনার বাড়ি আগুন জ্বালাইছি আমি। আমার বাসী হোক, আমি মরণ দেব না। কেন মরতে চাচ্ছেন একটু বলেন? আমি মরতে চাইতেছি ঢাকা মেডিকেল কলেজ একটা মানবিক জায়গা, যেখানে মানুষ বিপদগ্রস্ত অবস্থায় যায়, যেখানে মানুষ আল্লাহর পরে ডাক্তার করে বিশ্বাস করে যায়। অথচ কিছু নারকাটা মহাপরিচালক ওই জায়গায় বসায় রাখছে যে অমানবিক, যার আলগা দান্দা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা যারা আন্দোলন করছি আমাদের জন্য তার অতিরিক্ত ইনকাম বন্ধ হয়ে গেছে, এই জন্য তিনি আমাদেরকে শত্রু হিসেবে গণ্য করে। এই জন্য কি হয়েছিল? আপনার সাথে কি হয়েছিল? আমার সাথে হয়েছিল, আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে লাস্টে একটা দামি পরীক্ষা দিছে, যেটা মহাপরিচালকের সিগনেচার ছাড়া ফ্রি করান জানা। এই সিগনেচারের জন্য আমি ঘন্টার পর ঘন্টা বসে আসছিলাম। সর্বোপরি এক সময় তার কাছে যায় পৌঁছাই, তিনি আমার সিগনেচার না করে দিয়া বলছে পূজার ছুটি শেষ হলে তুমি কমিটি অর্ডার করাইছে, কমিটির লোকে দেখা করবা। একজন মানুষ আহত হইলে তারপরে কুনহানো পূজার কমিটি, কুনহানো কমিটি হে দৌড়াইবো, তাহলে হের কাছে যদি একটা মানুষ আহত হওয়া মানুষ ধরলাম আমি আন্দোলনকারী হিসাবে দিল না, একজন গরিব মানুষ তার কাছে যায় একটা পরীক্ষার কথা রিকোয়েস্ট করলে হ্যাঁ ফ্রি করতে পারে না। এই অমানবিক যে না করতে পারে ফ্রি একটা গরিব মানুষের, এরকম মহাপরিচালক ঢাকা মেডিকেলের দরকার নাই। অসুস্থতা কি হয়েছিল আপনার? আপনি কোন কারণে গেছিলেন? আমি আহত হয়েছিলাম, গেছি চিকিৎসাধীন অবস্থায় আছি, চিকিৎসা করাইতেছি। জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত এই আন্দোলনে দেশ স্বাধীনের ঘোষণা দিছি আমি, রাজু ভাস্কর্যে উপর দাঁড়ায় সারাদিন স্লোগান দিছি আমি, শাহবাগে মারামারি করছি আমি, শাহবাগে গুলিবিদ্ধ রুগী রেনিয়া ইব্রাহিম কার্ডিয়াক জেনারেল হাসপাতালে লয়ে গেছিলাম আমি, শেখ হাসিনার বাড়িতে আক্রমণ করছি আমি, শেখ হাসিনার বাড়ি আগুন জ্বালাইছি আমি। আমার বাসী হোক, আমি মরণ দেব না। আমার কাছে প্রমাণ আছে। আপনার কি এখন মূল্যায়ন করে না? মূল্যায়ন করতেছেন? কোনো মূল্যায়ন না। এরকম অমানবিক লোক ঢাকা মেডিকেল কলেজে থাকতে পারবে না। আমি বরং আমি ইউএসএআইডির কর্মী, আমার আল্লাহ যতটুকু দিয়ে আমি যথেষ্ট, কিন্তু এরকম অমানবিক লোক একটা মানবিক জায়গায় থাকতে পারে না। আপনি যেহেতু আন্দোলনে অগ্রণী ভাগে ছিলেন, এই যে যারা সমন্বয়ক তাদের নজরে কি আপনি? তাদের নজরে যাওয়ার জন্য আমি বহুতভাবে চেষ্টা করছি, তারা বড় হয়ে গেছে, তাদের কাছে যাওয়া সম্ভব না। আমি রাজুতে যাবো, 24 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টা পরে আমি ফাঁসি দেবো। ঢাকা মেডিকেল কলেজের দুর্নীতিগ্রস্ত মহাপরিচালক যদি দুর্নীতিগ্রস্ত যদি না হয় আমি প্রমাণ করে দিব দুর্নীতিগ্রস্ত। আমি কয়েকবার আইছি, টাকা খাইছি, চিকিৎসার সুযোগ দেয় না, এই জন্য আমাকে প্রথম চিকিৎসার সুযোগ দেয়। পরে আমি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার কারণে পরে আমার ফ্রি চিকিৎসার সুযোগ করে দিচ্ছে। ফাঁসি দিতে চান কেন? আমি ফাঁসি দিতে চাই, এরকম অমানবিক লোক ঢাকা মেডিকেল কলেজে থাকতে পারবো না। ঢাকা মেডিকেল কলেজ একটা মানবিক জায়গা, তাদের অপসারণ চাচ্ছেন? হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজের মহাপরিচালকের অপসারণ চাই, কারণ এটা হইলো মূল। গাছের গুড়া কাটলে আগায় এমনি মরে যাবো, আগায় যদি দুর্নীতিগ্রস্ত থাকে, তাহলে গুড়ায় যদি দুর্নীতিগ্রস্ত থাকে আগার কি করবো? সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেটা আমরা আমাদের দেশি চ্যানেলগুলোতে দেখেছি। এর মধ্যে একই দিন আল জাজিরায় তার আরেকটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। অনেকেরই চোখে পড়েছে সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, কিন্তু তার মধ্যে তিনি কিছু কথা বলেছেন নির্বাচন নিয়ে, আমি ধারণা করি যেটা আমাদের এই রাজনৈতিক অ্যাটমসফিয়ারে এটা খুব সিরিয়াস ডিবেট ইনিশিয়েট করবে। এটা শুধু রাজনৈতিক দলগুলো না, এটা আসলে যারা রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, যারা দেশকে নিয়ে ভাবেন, যারা পলিটিক্যালি কনসিয়াস, প্রত্যেকের মধ্যেই এটা নিয়ে বিতর্ক হতে পারে। প্রথমে বলে রাখা ভালো, উনি খুব ডিসাইসিভ কিছু বলেছেন তা না, তিনি যা বলেছেন এক ধরনের অস্পষ্টতা আছে, আবার কিছু ইঙ্গিত আছে বলে আমি মনে করি। ইংরেজিতে যে কথাটা আছে রিডিং বিটুইন দ্য লাইন্স, এটা রিডিং বিটুইন দ্য লাইন্স একটু দেখলে আমার কাছে মনে হয় যে এর মধ্যে কিছু চিন্তা প্রধান উপদেষ্টার আমাদের সামনে এসে হাজির হয়েছে, বিশেষ করে এই সরকারের আয়ু এবং নির্বাচন নিয়ে। এমনকি সংবিধান নিয়েও তার একটা মন্তব্য আছে এখানে, যেটাও কগনিজেন্সে নেওয়া দরকার। আর ওই সাক্ষাৎকারে আরও খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও করব। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি। আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে এ বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা, এই জবাবে তিনি বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অন্তর্বর্তীকালের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরে কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে, এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটাই করা হবে। তাহলে অন্তর্বর্তী সরকার হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। বেশ কথার বিভিন্ন রকম
আমরা বক্তব্য আছে বলতে পারবো। এবং আমরা খেয়াল করি যে যখন তিনি সরকারের মেয়াদ বলছেন তখন তাকে আবারও প্রশ্ন করা হচ্ছে যে তিনি 4 বছর মিন করছেন কিনা। তার মানে তার বক্তব্যের মধ্যে কোথাও এই ধরনের ইঙ্গিত আল জাজিরাও খুঁজে পেয়েছে। তার আগে একটা কথা বলা দরকার যে সংবিধান সম্পর্কে, সংবিধানের সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন। এই আলাপ আপনাদের অনেকের মধ্যে আছে এবং সম্ভবত হতে খুবই আনসার্টিনি তিনি বলেছেন। নিশ্চয়ই সেভাবেই বলবেন, কারণ সংবিধান সংশোধন যে কমিশন আছে তারা রিপোর্ট দেবে, তার উপরে ভিত্তি করে আলোচনা হবে, তার উপরে সিদ্ধান্ত হবে। এখন এই বক্তব্যটাকে আমরা কিভাবে দেখব? তিনি কি আসলে তার সরকারের মেয়াদ সম্পর্কে কোনো কথা বলেছেন বা নিদেন পক্ষে কোনো ইঙ্গিত দিয়েছেন? আমার কাছে মনে হয় কিছু ইঙ্গিত আছে। যেমন তিনি যেভাবেই বলুন না কেন খুবই অস্পষ্টভাবে বলছেন, কিন্তু বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা স্থায়ী সরকার নই। তারপরে বলছেন যে যেহেতু 4 বছর হবে এটা বলছেন, সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত। এটা নিশ্চিত, এটা আরও কম হতে পারে। তবে তিনি যোগ করছেন এটা সবসময় নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। আবার এটাও তিনি যোগ করছেন তারা যদি সংস্কার বাতিল করে দিতে চায় তাহলে তিনি খুব দ্রুত নির্বাচন হয়ে যাবে সংস্কার বাদ দিয়ে। আবারও যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন আমি তা বলিনি যে 4 বছর, তিনি বলছেন এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। এই যে সর্বোচ্চ মেয়াদ হতে পারে তার মানে সরকারের মধ্যে কোথাও 4 বছর থাকার চিন্তা আছে। এটা খুব স্পষ্ট এবং অন্তত প্রধান উপদেষ্টার মাথায় আছে এবং তিনি সেই রকম কথা আল জাজিরাকে পাবলিকলি বলেছেন। মানে এটা তিনি চাইছেন যে এই আলোচনাটা আমাদের সমাজে আসুক, তাই আলোচনা আমাদের করা দরকার আছে। সর্বোচ্চ মেয়াদ 4 বছর, তার মানে সরকার 4 বছর পর্যন্ত থাকতে চাইতে পারেন। কিভাবে নেব আমরা, কিভাবে নেব? সুতরাং সরকার তার যে টেনিওর আছে সেটাকে নিজের পক্ষ থেকে একটা লিমিট আরোপ করলেন এবং এই লিমিট ইজ ভেরি হাই। আমাদের অন্তত যতটুকু চিন্তা বা আলোচনা ছিল তার তুলনায়। কেউ কেউ অবশ্যই এর চেয়ে বেশি সময়ের কথাও হয়তো বলেছিলেন, কিন্তু আমি মনে করি এই সময়টা খুব বেশি আলোচনায় আসেনি। এখন অনিবার্যভাবেই রাজনীতির মাঠে এটা নিয়ে আলোচনা হবে। এটাকে রীতিমতো বোমা ফাটানোই আমি বলবো। কারণ হলো এই সরকারের আয়ু কতদিন হবে, নির্বাচন কবে হবে, এটা নিয়ে শুধুমাত্র যারা নির্বাচন করবেন, যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান বা রাষ্ট্রীয় সময় পেয়ে নির্বাচন একটু ভালো করতে চান, তাদের বাইরেও রাজনৈতিক সচেতন মানুষ এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন। আমি খেয়াল করেছি আমি যখনই নির্বাচনের সময় নিয়ে কথা বলেছি আমাদের অনেকেই সেটা আপনারা মন্তব্য করেন, আমি মন্তব্য পড়ি, আক্রমণ করেও মন্তব্য করেছেন, ফাইন। এবং আমি দেখেছি যে এটা নিয়ে আমাদের বিভক্তি আছে, নির্বাচন কবে হওয়া উচিত, কতটুকু সংস্কার হওয়া উচিত, কত দিনে সংস্কার হওয়া উচিত, এগুলো নিয়ে। সো এটা অনিবার্যভাবেই একটা গুরুত্বপূর্ণ বিতর্ক ট্রিগার করবে। এবং আমরা যদি খুব স্পেসিফিকলি বলি বিএনপি সাম্প্রতিক সময়ে খুব দ্রুত নির্বাচনের কথা বলছিল। তারা এক সময় বিধা দিচ্ছিল 3 মাস 6 মাস, পরে সেখান থেকে সরে এসে একটা রোড ম্যাপের কথা বলছিলেন বিএনপির পক্ষ থেকে, কিন্তু তারপর তারা সেটা থেকে সরে এসেই কয়েক সপ্তাহ হলো খুব দ্রুত খুব স্বল্প সংস্কার করে নির্বাচনের কথা বলছে। শুধু তাই না, বিএনপি একটা কথা রাগঢাক করছে না, সেটা হচ্ছে বিএনপি বলছে যে তারা বিরাজনীতিকরণের এক ধরনের সম্ভাবনা দেখছেন বা আশঙ্কা বোধ করছেন। তারা 1-11 রেফারেন্সও কেউ দিয়েছেন। সুতরাং যখন এই প্রেক্ষাপটে তারা দ্রুত নির্বাচন চাইছেন তাদের এই শঙ্কার মধ্যে, আপনারা খুব নিউট্রালি যদি চিন্তা করেন তাহলে বিএনপির মধ্যে এই ধরনের শঙ্কা হওয়া অমূলক না। ফলে 4 বছর সর্বোচ্চ হতে পারে এই চিন্তাটা সরকারের আছে, এটা তাদের সেই দুশ্চিন্তা, সেই শঙ্কা আরও বাড়িয়ে দেওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এমনও হতে পারে যে ডক্টর ইউনূস এই মন্তব্যটা করে আসলে দেখতে চাইছেন হাউ উই রিয়াক্ট, উই বলতে অল দ্য পিপল, যারা রাজনীতি সচেতন, যারা রাজনৈতিক দল করবেন, যারা রাজনৈতিক দলে আছেন, সবাই মিলে কিভাবে দেখেন, কিভাবে নেন, সেই ব্যাপারটাকে তিনি হয়তো দেখতে চাইছেন। আবার তিনি এইটুকু বলছেন মতৈক্যের কথা সবসময়ের মতো যেমন বলছেন, এবং আমি এই কথাটা বারবার বলেছি, এই মতৈক্য ব্যাপারটা আসলে শুনতে যতটা সহজ মনে হয় এটা আসলে খুব সহজ না। যদি মতৈক্য না হয় তাহলে কি হবে, এই প্রশ্ন আমার মাথায় খুব অনিবার্যভাবেই আসে। সংবিধান নিয়ে যে সংবিধান প্রপোজড হবে তাতে যদি 4 বছর থাকে সরকারের টেনিওর, সেটা যদি মেনে না হয় কি হবে, বা সংবিধানের যেসব প্রপোজাল আসছে সেগুলো যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত মেজর স্টেক হোল্ডারদের মধ্যে যদি ঐক্যমত না হয় কি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি আস্তে আস্তে আমাদের পলিটিক্যাল ভবিষ্যতে আমি ক্রাইসিসের সম্ভাবনা দেখছি। গতকাল তার ভাষণেও আমি যে অ্যানালিসিস করেছি, আজকে সকালে যেটা পোস্ট করেছি তাতেও বলেছি যে এখানে সংস্কার এবং নির্বাচন চাওয়া পক্ষগুলোর মধ্যে একটা সংঘাতের ইঙ্গিত। এখন সরকারের মেয়াদ বৃদ্ধি করা দরকার, এই আলাপ কিন্তু সরকারের বাইরে থেকে অনেকে করেছেন, খুব স্পষ্টভাবে এই আলাপ পাঠে ছেড়েছেন বেশ কয়েকজন মানুষ যারা মনে করেন, তারা বিএনপি ইভেন অ্যাকিউজ করেছে তারা যখন নির্বাচন চাইছে যে তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য অস্থির হয়ে গেছেন, এই ধরনের ভাষা ব্যবহার করেছেন। এবং এই সরকারটা থাকুক থেকে তারা, এবং অনেকে এটাকে বিপ্লব হিসাবে ডিফাইন করে অনেক বিপ্লবী কাজ এই সময়ের মধ্যে করতে চান, এবং এই কাজ যদি করতে চান সেটা অনিবার্যভাবেই বিএনপির প্রতিক্রিয়া তৈরি করবে। কারণ কী করতে চান, কীভাবে করতে চান, দেশটা সংবিধান পাল্টে কোন জায়গায় নিয়ে যেতে চান, এগুলো বিভিন্ন রকম দল এবং শক্তির মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে সংকট তৈরি করবে। ফলে এটাকে আমি একটা বোমাই বলবো, একটা বোমা ফাটিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে হ্যাঁ, সরকারের মধ্যে যদি এই ধরনের চিন্তা থাকে এটা পাবলিক স্ফিয়ারে আসা জরুরিও ছিল, এটা উনি করেছেন, সেটার জন্য তাকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো। এবং জানুয়ারির পর আসলে আমরা বুঝতে পারবো কী পরিমাণ সংস্কার করা যাবে। ইনফ্যাক্ট উনি ওটার ভিত্তিতে এই কথাগুলো বলেছেন বলেই আমরা ধারণা করবো, কারণ সবগুলো দল মিলে যদি একমত হয় যে আমরা এই সরকারের অধীনেই এতগুলো সংস্কার করতে চাই, এগুলো করে আমরা তারপর নির্বাচনে যেতে চাই, এখন 4 বছর ধরে কী সংস্কার করতে চায়, আস্তে আস্তে আমরা মনে হয় সেগুলো স্পষ্ট হবে, এবং সেগুলো স্পষ্ট হওয়ার পরই বুঝবো 4 বছর সময় লাগবে কিনা। আমি আবার অন্তর্বর্তীকালীন এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে আমরা অনেকেই মনে করতাম, বাংলাদেশের জনগণ বিশ্বাস করতো যে এই সরকার হবে বিপ্লবী সরকার। বাস্তবিক অর্থে বিপ্লবের বিন্দুমাত্র এই সরকারের মধ্যে এখন আর নেই, সেটা যে কোনো কারণেই হোক না কেন। এখন এই সরকার
দায়িত্ব পালন করছেন পূর্বের সেই ১-১১ কিংবা ভিন্ন ভিন্ন সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে ওই আদলে বরং তার চাইতেও ভিন্ন কিছু চিন্তা চেতনা এই সরকারের মধ্যে রয়েছে। আমি স্পষ্ট করে বলতে পারি যে এই সরকার আর যাই হোক তার ভিতরে বিপ্লবের বিন্দুমাত্র চেতনা আর নেই এবং বিপ্লবী কোনো পরিকল্পনাও সামনে আর তাদের হাতে নেই। এই সরকার টিকে আছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যক্তি ইমেজের উপর ভিত্তি করে এবং তিনি একজন সহজ সরল সুন্দর মনের মানুষ। বাংলাদেশকে বিনির্মাণ করার তার একটি স্বপ্ন রয়েছে, যুব সমাজ বর্তমান ছাত্র সমাজকে নিয়ে তার স্বপ্ন রয়েছে, তার ক্ষমতার মোহ ওভাবে আঁকড়ে ধরার কোনো মানসিকতা তার নেই, যে কারণে তার এই বিশাল ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, সার্বিক বিবেচনায় সরকার খুব খারাপ অবস্থার মধ্যে থাকলেও ইউনূস সাহেবের কারণে টিকে আছে। এটা কেন বলছি? কারণ এদেশের জনগণ বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতেই এই সরকার পরিচালিত হচ্ছে বা হোক, কিন্তু এর বাহিরে যদি অন্য কেউ আসতো তাহলে আমার কাছে মনে হচ্ছে যে যেই কয়দিন সরকার রাষ্ট্র ক্ষমতায় এখনও টিকে আছে এতদিন থাকাটাই হয়তো সহজ হতো না। হয়তো সরকার পরিবর্তন হয়ে যেত না, কিন্তু উপদেষ্টাদের একজনের পর একজন বিদায়ের ঘণ্টা বাজতেই থাকতো। আমি কেন বলছি এই কথাগুলো এই জন্য বলছি, যখন আমি দেখছি যে সরকারের প্রায় 3 মাস শেষ হয়ে গিয়েছে এবং 3 মাসের অধিক মানে 100তম দিন শেষ, কিন্তু সেই 100তম দিনের মধ্যে সরকারের এরকম কোনো পরিকল্পনা নেই যারা বিগত দিনের জুলুমবাজের শিকার হয়েছে, মজলুম ছিল এবং বাংলাদেশের যোগ্য যারা বিপ্লবকে ধারণ করে বিপ্লবী চেতনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, এরকম কোনো পরিকল্পনা তালিকা তাদের হাতে নেই যাদেরকে নিয়ে তারা দেশ গঠন করবে। আজকের যেই মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের উপরে নিচে ডানে বামে সব জায়গায় সমালোচনার ঝড় তুলছে ছাত্ররা, সমালোচনার ঝড় তুলছে সমন্বয়করা, সমালোচনার ঝড় তুলছে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা এবং সাধারণ মানুষরা, কিন্তু তাতে তাদের কর্ণপাত হয়নি। কারণ তারা সরকার হিসেবে মনে করে যে তারা তাদের মতো করে চালাবে, কে কি বললো কে কি বললো না তাতে তার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই সমস্যাটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নয়, এই সমস্যাটি আমার কাছে মনে হচ্ছে এখানে লুকায়িত কিছু শক্তি কাজ করছে যারা নিজের ফেসটাকে ভিন্নভাবে দেখাচ্ছে কিন্তু অন্তরটা আসলে বিপ্লবী চেতনায় নয়। বাংলাদেশের এই সরকারকে বাংলাদেশের জনগণ 5ই আগস্টের পরে বিপ্লবী চেতনায় চেয়েছিল। আমাদের অনেকেই অনেক বিশ্লেষণ করেছেন, কেউ বলেছেন সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে চুপ্পু সাহেবের কাছে, তো স্বভাবতই তো তাকে ফলো করতে হবে সাংবিধানিক প্রক্রিয়া। কেউ বলেছেন এই সরকারের উচিত ছিল কোনো একটি স্বাধীন জায়গায় এসে সেখানে তারা শপথ গ্রহণ করে নতুন সরকার গঠন করা, সেখানে সাংবিধানিক শূন্যতা থাকতো কিন্তু সেটা বিপ্লবী সরকার হতো। আবার কেউ বলছেন সেমি বিপ্লব টাইপের, যে এখানে সংবিধানের আওতায় আপনি শপথ নিলেও আপনার যা যা ইচ্ছা সেটাকে আপনি পূরণ করবেন, যেহেতু জনগণ আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছে, আপনি চাইলেই পৃথিবীর সব কিছু বাংলাদেশের যে সকল কাজ বিভিন্ন দেশে রয়েছে সবই পরিবর্তন করতে পারেন। কিন্তু আমরা দেখলাম কি বিপ্লবী সরকারও যেমন হয়নি, তারপরে সেমি বিপ্লবও যেমন হয়নি, এখন দেখছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারেরও পূর্বের সরকারগুলো যেরকম শক্তিশালী থাকতো সে চিন্তাও তাদের মাথায় নেই। তাহলে কি গোপন উদ্দেশ্য এই সরকারের রয়েছে? আমার কাছে মনে হচ্ছে এই সরকারের এক উপদেষ্টা আর এক উপদেষ্টার তথ্য জানে না, এক উপদেষ্টা আর এক উপদেষ্টার উদ্দেশ্য জানে না। ধরেন এই সরকারের মধ্যে যে কয়েকজন উপদেষ্টা রয়েছেন তার মধ্যে 30 থেকে 30%ও না, ধরেন 20% লোকের মধ্যে চরম মাত্রার একটি ষড়যন্ত্র কিংবা শয়তানি লুকায়িত আছে, বা কমও হতে পারে 10%, 20% এরকম হবে। কিছু উপদেষ্টা আছে একেবারেই সহজ সরল, তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তার ভিতরে বিপ্লবেরও কিছু নাই, জনতারও কিছু নাই, তার ডেইলি ওয়ার্ক তিনি করছেন, অফিসে যাচ্ছেন, সাইন দিচ্ছেন, সচিবালয়ে বসছেন, দিস ইজ হার ওয়ার্ক আর হিজ ওয়ার্ক। আর কিছু উপদেষ্টা আছে যে সত্যি কিছু করতে চায় কিন্তু তার হাতে এখন করার কিছু নেই, কারণ তিনি যে করবেন তিনি কারো কাছে ছাত্র, তিনি কারো কাছে ছোট ভাই, তিনি কারো কাছে জিম্মি, তিনি কারো কাছে তুমি কি বোঝো, এই যে সিস্টেম চালু হয়েছে যে কারণে তারাও এখন নিশ্চুপ প্রায়। যদিও আপনারা মিডিয়ায় অনেকে অনেক কিছু দেখেন, শো শা গল্প চলে, কিন্তু বাস্তবতা দেখে আসার পরে আমার কাছে মনে হচ্ছে এই সরকারকে দিয়ে বিপ্লবের কিছুই হবে না। একেবারে ধরে নেন বিপ্লবের কিচ্ছু নাই, বিপ্লব হবেই না। যারা এখনো ঠান্ডা মাথায় তৈল দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর বলছি যে আমার বিপ্লবী সরকার না, বিপ্লবী সরকার না। হ্যাঁ, শেখ হাসিনা চলে যাওয়ার পরে একটা সরকার দরকার, সেই সরকার, এবং সেই সরকারটাও হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে বা পূর্বের বিভিন্ন সরকার চলে যাওয়ার পরে যেই মানের সরকার বিভিন্ন সময় ছিল সেই সরকারও না, এটা আরও ভিন্ন কিছুর সরকার। আপনি দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এখন পর্যন্ত সরকারের সকল বড় বড় দালালরাই স্বপদে বহাল আছে। পৃথিবীর একটা কোনো রাষ্ট্র দেখাতে পারবেন না যেই রাষ্ট্রের কোনো রাষ্ট্রদূতের পরিবর্তন হয়েছে। জিজ্ঞেস করবেন কেন হয়নি, বলবে যে রাষ্ট্রদূতের পরিবর্তন করা যাবে না, কারণ এটা আমলাতান্ত্রিক জটিলতা, কারণ এখানে বিসিএস পদ্ধতি, ক্যাডার সিস্টেম, এইটা সেটা সব এই সকল গাল গল্প আপনাকে শোনাই দেবে, আপনাদেরকে বুঝাই দিবে যে এটার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু অথচ আজকের এই অ্যাম্বাসেডারগুলোর পরিবর্তন না হওয়ার কারণেই আজকে ডক্টর আসিফ নজরুলকে পর্যন্ত বিদেশে অপমান হতে হয়েছে, তাতে তার হয়তো ভালোও লেগেছে। কিন্তু এই যে পরিবর্তন না হওয়ার কারণে ডিস্টার্ব শুরু হয়েছে, এই ডিস্টার্ব চলমান থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ এরাই আবার ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন যে কোনো উপায় তাদেরকে ম্যানেজ করে চলার চেষ্টা করবে। কিন্তু জাতি আজ হতাশ হলো, জাতি কোনো দেশপ্রেমিক মানুষ পেল না। আচ্ছা, দেশে বিদেশে আমরা বিভিন্ন সময় অনলাইনে অফলাইনে টকশোতে বলি বাংলাদেশে যোগ্য মানুষরা এই দেশে থাকে না, তারা সব দেশ থেকে চলে যায়। কোথায় যায়? তারা পৃথিবীর মধ্যে আছে না পৃথিবীর বাইরে আছে? আমরা শুনেছি যে বিভিন্ন দেশে অবস্থান করছে ভালো ভালো মানুষ, তাহলে সেই মানুষগুলো কোথায়?
সরকারের কাছে বিপ্লবী চেতনার মানুষের লিস্ট আছে কিনা? আমরা যখন দাবি করছি শহীদদের লিস্ট চাই, আমরা যখন দাবি করছি ভালো আপনার যারা অসুস্থ হয়েছে, যাদের পঙ্গু হয়েছে তাদের লিস্ট চাই, চিকিৎসা চাই, আমরা কি দাবি করেছি দেশ গঠনের জন্য দেশপ্রেমিক 1000 শিক্ষিত সজ্জন নাগরিকের তালিকা চাই? নাই, আপনার কাছে নাই। যদি থাকতো তাহলে আজ 100 দিন হয়ে গিয়েছে, 100 দিনে জানতে পারতাম যে পৃথিবীতে অবস্থানরত এই মানের ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, ব্যারিস্টার এরকম করে তালিকা করে সেই মানুষগুলোর মধ্য থেকে বাছাই করে বাংলাদেশের বিভিন্ন মিনিস্ট্রিগুলোর চিফ, বড় বড় জায়গার মানে মহাপরিচালক, তারপরে বিদেশের রাষ্ট্রদূতগুলোর এম্বাসিগুলোতে রাষ্ট্রদূত, এভাবে করে মানুষগুলোর তালিকা চলে আসতো। নাই। যদি সেটা নাই থাকে তাহলে আপনি চালাচ্ছেন কাকে দিয়ে? চালাচ্ছেন আপনার ওল্ড ফ্যাশন দিয়ে। এবং ওল্ড কারা? আওয়ামী লীগ। শুধু মুজিব কোডটাকে পরিবর্তন করে এসে তারা বসে গিয়েছে চেয়ারে, যে কারণে এখন আমার ভাইরা মজলুম। আমি ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি। এখন কথা বলা শুরু হয়েছে এরকমও যে অনেকেই আজকের সব জায়গায় উপেক্ষিত ছিল 16 বছর, চাকরিতে তাদেরকে বন্ধ করা হয়েছে, মানুষগুলো ঠিকমতো পোস্টিং পায় নাই। স্বভাবত কারণেই তাদেরকে আজকের সচিবালয়ে দ্বারস্থ হতে হবে, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে বলতে হবে আমার উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। আজকে তারা বলতে গিয়েও বলতে পারছে না। বলতে গেলে তাদেরকে বলা হয় আপনি কেন আসছেন, আপনার কি কাজ, যান, আপনি সময় মতো যোগ্য হলে পেয়ে যাবেন। উনি তো যোগ্য না, উনি যোগ্য হলে পাবেন কিভাবে? ওনাকে তো অযোগ্য করে রাখা হয়েছে আওয়ামী লীগের আমলে। ওনাকে প্রমোশন তো আপনার দিতে হবে। 16 বছরের যেই প্রমোশনগুলো তারা পায়নি তাদেরকে আপনার দিতে হবে। এই চিন্তাটা এখন আর নেই। তাহলে আওয়ামী লীগের আমলেও আপনি জুলুমের শিকার ছিলেন, মজলুম ছিলেন, আজও আপনি জুলুমের শিকার, মজলুমের শিকার। কেন? নীতিবাক্যের বেড়াজলে পড়ে গিয়েছেন। যেই দেশে 16 বছর পর্যন্ত অনৈতিকভাবে আপনাকে জুলুম করেছে, সেই দেশে আপনি নীতিবাক্য ছাড়ছেন। কার সাথে ছাড়ছেন? কিসের নীতিবাক্য? প্রত্যেকটি জায়গায় যারা অপদস্থ হয়েছে তাদেরকে রিক্রুট করতে হবে, রিফর্ম করতে হবে, তাদেরকে চাকরিতে ফিরিয়ে আনতে হবে, তাদের প্রমোশন দিতে হবে। দ্যাট নেম কল আপনার কি বলে ইকুয়ালিটি? এখন কোনো ইকুয়ালিটি নেই, বরং এখন ভাবখানা এমন যাদেরকে আপনারা বসিয়েছেন তাদের কাছে আপনারা আরো অসহায় অবস্থা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখলেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওর মধ্যে কিন্তু আপনারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কল রেকর্ডটা আপনারা শুনেছেন। সেই কল রেকর্ড শুনেই কিন্তু ইতিমধ্যে যে কয়টা কল রেকর্ড ফাঁস হয়েছে সেগুলো শুনেই কিন্তু বোঝা যায় যে বাংলাদেশের অস্থিতিশীল করতে, বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করতে এবং অন্তর্বর্তী সরকারকে একটু টেনশনের মধ্যে ফেলতে বা বিপদের মধ্যে ফেলতে কিন্তু যেইভাবে চেষ্টা করা দরকার সেই চেষ্টাগুলো কিন্তু সে ইন্ডিয়ার মাটিতে বসে করে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক আমি কথা বাড়াবো না। ভিডিওগুলো যেহেতু আপনারা দেখেছেন, সকলের কথাগুলো শুনেছেন, তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।